আমি প্রথমত একটু অফ দা টপিক দিয়ে শুরু করে অন দা টপিকে আসছি। আমি গোটা প্রতিবেদনটা শুনলাম আপনাদের চ্যানেলের। সেই প্রতিবেদনে আপনাদের আজকে সারাদিনের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় যেটা খবর করে নিয়েছে সেটা হচ্ছে বিধানসভার অভ্যন্তরের এই ধুমধুমার তৃণমূল বনাম বিজেপি এবং তার সাথে অবশ্যই লকেট চ্যাটার্জির সাথে বিক্ষুব্ধ বিজেপিরা সবাই মিটিং করেছে। কিন্তু অদ্ভুত ভাবে আজকে যে ইস্যুটা খুব সুন্দরভাবে বাইপাস হয়ে গেল যে আনিস হত্যাকাণ্ডের 15 দিন শেষ এবং আজকের দিনে দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জির জামিন পেল। আমাদের সেই নিয়ে প্রতিবেদন আছে, কিন্তু আমরা আজকে পোস্টেডিটে সেই আলোচনাটা রাখিনি। একদম আমি শেষ করছি। আজকে আলিমুদ্দিনের উৎসব হচ্ছে, শুনি প্রসঙ্গান্তরে গেলে আলোচনা শুনি সায়নের বক্তব্য শুনি। লেট মি কমপ্লিট। আমি বলছি যে ঠিক এরকম ঘটনা আমরা আরেকবার দেখেছিলাম। বামেদের ব্রিগেড শেষ হয়েছে, মিডিয়া প্রচার কোন দিকে করতে যাবে, হঠাৎ করে রাজীব কুমার তাকে অ্যারেস্ট করবার জন্য সিবিআই চলে এলো এবং সেই নাটক আমরা দেখেছি এবং সেই নাটকের এক্সটেনশন এখনো চলছে। যিনি এখান থেকে টিপ্পনি কাটছেন আমি জানি না, আমি দেখতে পাচ্ছি না উনি কি আলিমুদ্দিনের উৎসবের মেজাজ নয়। আপনাদের সবই তো ইতিহাস অতীত। একজন বক্তব্য প্রসঙ্গান্তরে যাবো, আমি প্রসঙ্গান্তরে যাবো, তাহলে আপনাকে অ্যালাউ করতে হবে, কারণ কি আপনি যেটা প্রশ্ন করবেন, যে প্রসঙ্গে যেতে চান আপনি প্রসঙ্গান্তরে কথা বলছি, আমি প্রতিবাদ করতে পারবো না। আমি বক্তব্য রাখছি, আপনি আপনার যখন বক্তব্য রাখার আছে আপনি অবশ্যই সেই বক্তব্য রাখবেন। আমি তো সেটা ঠিক করব। আমি তো আপনাকে বলছি, আপনাকে যখন বক্তব্য রাখার সুযোগ দেবো আপনি অবশ্যই আপনার যেটা মনে হচ্ছে প্রতিবাদ করার আপনি প্রতিবাদ করবেন। শুনি। আমি বলছি, আমি যেহেতু স্টুডিওর বাইরে রয়েছি, ফলত এই ডিবেটটাকে চায়ের দোকানে ঠেক বানিয়ে দেবেন না, যাই করবেন আপনার বলবার সময় আপনি বলবেন, কেউ আপনাকে কোনো বিরোধিতা করবে না। যিনি বললেন আলিমুদ্দিনে উৎসব হচ্ছে কিনা, উৎসব করার পরিবেশ পরিস্থিতিতে নেই। একজনের ছেলে খুন হয়ে গেছে, তার বাবা যতদিন না বিচার পাচ্ছে এই আন্দোলন চলবে। রইল এবার দ্বিতীয় টপিক। আচ্ছা, একটা ছোট্ট কথা বলুন তো, রাজ্যপালের হাতে প্রচুর ক্ষমতা রয়েছে, প্রচুর ক্ষমতা দেওয়া রয়েছে রাজ্যপালের হাতে। রাজ্যপাল চাইলে এমন কোনো কাজ নেই যা করতে পারেন না সংবিধানের অভ্যন্তরে দাঁড়িয়ে। এই এত গরম গরম ভাষণ যে রাজ্যপাল এতদিন ধরে দিলেন, গতবারেও আমরা দেখেছিলাম যে আমি রাজ্য সরকারের লিখে দেওয়া বক্তৃতা পাঠ করব না। করবেন না, কে আপনাকে করতে বলেছে? নিউজ টাইমের স্টুডিওতে বসে আমরা করতে বলেছি না? রাজ্যপাল চাইলে করবেন, রাজ্যপাল চাইলে করবেন না, এই তো মোদ্দা কথা। আসলে এই যে গোটা একটা গেমের একটা মানে একদম চলছে, সেই গেম যে চলছে সেই গেম আজকে আমরা দেখতে পাচ্ছি। রাজ্যপাল ল অ্যান্ড অর্ডার নিয়ে এত কিছু বলেন, রাজ্যপাল ল অ্যান্ড অর্ডার নিয়ে বিজেপি নেতা মনীষ শুক্লা খুন হয়ে যাওয়ার পরে বলেন ওনার ডেড বডি রাজভবনে নিয়ে যাব। আনিস খান হত্যা হয়ে যাওয়ার পরে তো রাজ্যপাল টুইট করেন না। আমি শেষ করবো একটা জায়গাতে, আমি বিশেষ সময়ও নেব না। আসলে বিধানসভার অভ্যন্তরে কে আজকে বিজেপির হয়ে গলা ফাটাচ্ছে? শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারী আপনি বলবার সময় একদম নির্দিষ্টভাবে বললেন সিঙ্গুর আন্দোলনের সময় গোটা হাউসকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন যিনি, মমতা ব্যানার্জির নির্দেশে, তার পাশে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজকে শুভেন্দু অধিকারীরা গণতন্ত্রের পাঠ পড়াবে, আর সেই পাঠ আমাদেরকে শিখতে হবে। আমরা আপনাকে আবার বলছি, রাজ্যপাল বনাম স্পিকার, এই রাজ্যপাল বনাম স্পিকার, রাজ্য বনাম রাজ্যপাল, এই গোটাটাই লোক দেখানো। যদি কিছু করা হতো, যেখানে রিপোর্ট পাঠানো রাজ্যপাল। ভাস্কর বাবুর প্রতিক্রিয়া, যেটা উনি বলছেন আজকে 15 দিনে ওনার একটা অভিযোগ যে নিউজ টাইম কেন 15 দিনে কেন এই বিষয়টা নিয়ে কোন রকম সিট কিছু আলোচনা করলো না, সেটা নিয়ে নিউজ টাইম কেন প্রোগ্রাম করলো না, সেটা নিয়ে উনি আমাকে অভিযোগ জানাচ্ছেন। কিন্তু রাজ্যপালের আজকের ওখানে উপস্থিতির কারণটা কি ছিল? কেন তাকে বাধা দেওয়া হচ্ছে? আপনি আপনার বক্তব্য, উনি আমার টাইমের কাছে ওনার অভিযোগ নিউজ টাইম কেন আনিস খান নিয়ে প্রোগ্রাম করলো না? কারণ হচ্ছে আনিস খান আটকে আছে, আনিস খান নিয়ে আটকে আছেন যারা এখান থেকে রাজনৈতিক ফায়দা তুলতে পারছেন না। বিমল শঙ্কর নন্দ সায়নের উত্তর শুনবো। আমি সায়নের বিরুদ্ধে করিনি, দলের বিরুদ্ধে অবশ্যই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আপনাকে 2-3টে বিষয় বলছি, তার আগে আমি আপনাকে দুটো জিনিস ক্লিয়ার করে দিই। এক, এই যে এত বিতর্ক চলছে রাজ্যপাল বনাম রাজ্য, রাজ্যপাল বনাম রাজ্য, কার পাওয়ার বেশি, কে কি করতে পারে, কে কি করতে পারে না, আমি আপনাকে দুটো জায়গা খালি একটু ক্লিয়ার করে দিচ্ছি। 42তম সংবিধান সংশোধনী 1976 সাল এবং তার পরবর্তীকালে 44তম সংবিধান সংশোধনী পরিষ্কার করে বলে দিয়েছে প্রেসিডেন্টের পাওয়ার, সবচেয়ে বড় যিনি এই জায়গাতে, এই এক্সিকিউটিভের জায়গা থেকে প্রেসিডেন্টের পাওয়ার, তাকে বেঁধে দিয়ে বলা রয়েছে যে কাউন্সিল অফ মিনিস্টার যা বলবেন প্রেসিডেন্ট তা মেনে করতে বাধ্য। আমি আপনাকে আর্টিকেল 163 গভর্নরের এক্সারসাইজের জায়গা থেকে একটা ছোট্ট জায়গা আমি আপনাকে দিয়ে এখানে দেখাচ্ছি। সুনীল কুমার ভার্সেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ক্যালকাটা হাইকোর্টের অবজারভেশন। সেখানে তিনি বলছেন দ্য গভর্নর আন্ডার দ্য প্রেজেন্ট কনস্টিটিউশন ক্যান নট অ্যাক্ট except in accordance with the advice of his minister। অর্থাৎ এগুলো তো ক্লিয়ার যে একটা কাউন্সিল অফ মিনিস্টার
আছে, যে কাউন্সিল অফ মিনিস্টারটা রান করছে সেই কাউন্সিল অফ মিনিস্টারের কথা শুনে গভর্নর কাজ করবে। তাহলে এই নিয়ে এত কথা, এত হইহট্টগোল আসে কোথা থেকে? ওই যে আপনাকে প্রথমেই বললাম যে বিজেপি বনাম তৃণমূল, তৃণমূল বনাম বিজেপি, বাইনারিটাকে তো আপনাকে টিকিয়ে রাখতে হবে। আপনার নিশ্চয়ই কিছুদিন আগে মনে রয়েছে যে রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠালেন, সেটা টুইট করলেন, সেটা খবর হয়ে গেল। অ্যাডভোকেট জেনারেল আদালতের একটা বিষয় জানতে চাইবো, এই যে রাজ্যপাল আজকে বলছেন যে মার্শালকে তিনি ডেকেছিলেন, তিনি তার নিরাপত্তার অভাব বোধ করে, কিন্তু মার্শালকে মানে তাকে তার নিরাপত্তায় পাঠানো হয়নি, এই অভিযোগটা কতটা গুরুতর বলে আপনি মনে করেন? আমি জাস্ট আগেরটা শেষ করে দিচ্ছি। আমি বলছি যে ধরুন রাজ্যপালের কাছে এই ক্ষমতাটা তো দেয়া আছে। রাজ্যপাল যদি মনে করেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন হাউসের অভ্যন্তরে, আমি আপনাকে বলছি রাজ্যপাল যদি মনে করেন হাউসের অভ্যন্তরে রাজ্যপাল নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাহলে এটা একদিক থেকে ধরে নেওয়া যায় তাহলে রাজ্যপাল মনে করছেন রাজ্যের বুকে যে আইনের শাসন, উনি অনেকবার বলেছেন রাজ্যের বুকে যে সংবিধানের শাসন, সেই সংবিধানের শাসনটা ভেঙে পড়েছে। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, রাজ্যপাল যদি মনে করেন রাজ্যের বুকে সংবিধানের শাসন চলছে না, তিনি নিজে নিরাপত্তাহীনতায় ভুগছেন, এটা নিয়ে পোস্ট এডিটে আমরা কিছু বললে তারপর উনি কেন্দ্রীয় মন্ত্রিসভাকে চিঠি লিখে পাঠাবেন, প্রেসিডেন্টকে চিঠি লিখে পাঠাবেন যে এই হচ্ছে আমার রাজ্যের অবস্থা, আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন, নাকি উনি সেটা নিজেই পাঠাতে পারেন? উনি নিজেই কিন্তু সেই কাজটা করতে পারেন, কিন্তু আপনি সেই কাজ ওনাকে করতে দেখবেন না। আপনি কি দেখবেন? আপনি বিভিন্ন টুইটের সমারোহ দেখবেন। আমি শুধু যে কথাটা বলে শেষ করছি, আপনার নিশ্চয়ই মনে আছে অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টের অভ্যন্তরে চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে বলে দিলেন হাওড়া বিলে নাকি রাজ্যপাল সই করে দিয়েছে। রাজ্যপাল বললেন আমি হাওড়া বিলে সই করিনি। পরবর্তী সময়ে অ্যাডভোকেট জেনারেল আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইলেন স্টেটের কাছ থেকে। আমি আপনাকে বলছি এই যে একটা টুইট এবং একটা এক্সিকিউটিভ লেজিসলেচার, এই যে একটা মানে সেপারেশন অফ পাওয়ার কে যেভাবে রাস্তায় নামিয়ে আনা হচ্ছে তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। আমি একটু স্যারকে একটাই কথা মনে করাচ্ছি, স্যার কমিউনিস্টরা কি করেছে না করেছে সেদিন যখন আলোচনা হবে, এই শুভেন্দু অধিকারীদের ভূমিকা কি ছিল ওই বিধানসভা ভাঙচুর করবার সময়, সেদিনও সেটা হোক। আপনি আর ভাস্করদা সেদিন একই সাথে চেঁচান। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যপাল হয়তো চাপে ছিলেন। আপনার কি মনে হয় রাজ্যপাল চাপে ছিলেন, পড়ার ইচ্ছা ছিল না? যে ওনাকে চাপে রেখে পড়াশোনা করানো হচ্ছে, উনি গভর্নর একজন, সুতরাং উনার চাপ ছিল না ছিল সবচাইতে ভালো কথা এখানে ভাস্করদা বললেন যে রাজ্যপালের যা বলবার উনি আগে যা টুইট করেছেন সেগুলো লিপিবদ্ধ নেই, কিন্তু আজকে উনি বিধানসভায় যেগুলো বললেন সেগুলো লিপিবদ্ধ হয়ে গেল। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনার যেখানে বলবার আপনি সেখানে বলছেন না, আপনার যেখানে অ্যাক্ট করবার আপনি সেখানে করছেন না, আপনার যেখানে চিঠি লিখে পাঠানোর দরকার আপনি পাঠাচ্ছেন না, আপনি টুইটারে বলছেন, আপনি প্রেস কনফারেন্সে বলছেন। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি অঙ্কুরদা, কেন আমি কথাটা বললাম। আর্টিকেল 174 অনুযায়ী, 174 ক্লজ 2 অনুযায়ী রাজ্যপাল 12ই ফেব্রুয়ারি দুপুর বেলায় টুইটারে ঘোষণা করলেন যে উনি অ্যাসেম্বলিকে প্রোরোগ করছেন। হই উঠে গেল সংবাদ মাধ্যমে, রাজ্যপাল প্রোরোগ করেছে, রাজ্যপাল প্রোরোগ করেছে। আমি 2-3 জন সংবিধান বিশেষজ্ঞকে ফোন করে বললাম আচ্ছা রাজ্যপাল প্রোরোগ করেছে, এটা তো ওনার অধিকার, কিন্তু যে কোনো সময় করা যায়। বললো হ্যাঁ এটা তো স্বাভাবিক বিষয়। আবার রাজ্যপাল 8 ঘন্টা পরে আবার একটা টুইট করে বললেন উনি যে অ্যাসেম্বলিটাকে প্রোরোগ করেছেন সেটা উনি মন্ত্রিসভার কথা শুনেই করেছেন। আসলে এই যে খবরের টিকে থাকা, খবরের বাইনারিটাকে এস্টাবলিশ করে রাখা, তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল, সেই জায়গা থেকেই আমরা দেখছি। কিন্তু অসুবিধার জায়গাটা কোথায় অঙ্কুরদা আমি আপনাকে বলছি, এটা এমএলএরা বলছে, মন্ত্রিসভা বলছে, এটা একরকমের বিষয়, কিন্তু একদিকে রাজ্যপালের মতো একটা পদকে দাঁড় করিয়ে দিয়ে আরেকদিকে স্পিকারের মতো একটা পদকে দাঁড় করিয়ে দিয়ে, দুটোই সাংবিধানিক চেয়ার, দুটোই তার নিজস্ব মর্যাদা আছে, মূল্য আছে, তারা দুজন এইভাবে বাজারি ঝগড়া এবং যেগুলো কার্যত মুখরোচক হয়ে উঠেছে এবং যেগুলো প্রতিনিয়ত যা হচ্ছে টুইটারে, যা হচ্ছে মন খারাপের গল্প যেমন আমরা রাতবিরেতে ব্লগ করা হচ্ছে আমরা দেখছি টুইটারে। বলতো আমি শেষ করছি একটাই জায়গাতে, সংসদীয় গণতন্ত্রের পক্ষে কতটা হার্মফুলি সমস্ত এলিমেন্ট দিনের আলোচনা। একটা বিষয় জানতে চাইবো, এত কথা বলছেন উনি ফিরলেন বলে তৃণমূল। আমি একটা বিষয় জানতে চাইবো, একটু আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হলো বিজেপি আজকে যেটা করেছে সেটা সঠিক পদক্ষেপ হয়নি। রাজ্যপালের ভাষণটা হতো, তারপরে যদি তার একটা বিতর্কের মধ্যে তাদের প্রতিবাদটা জানাতো সেটা সঠিক হতো। আপনিও কি এই বিষয়ে একমত?
আমি আপনাকে বলছি বিজেপির কোনো নৈতিক জায়গা নেই যে বিজেপি ভোট লুটের বিরুদ্ধে কথা বলবে। তার কারণ তৃণমূল কংগ্রেস যে কাজ বাংলার বুকে করেছে সেই একই কাজ ত্রিপুরার বুকে এই সিভিক পুল ইলেকশনের সময়তে বিজেপি একই কাজ করেছে, বরঞ্চ আরো বেশি, আরো অনেক বড় ক্ষেত্রে সেই জায়গাটায় তারা কাজ করেছে। আমি আপনাকে একটাই কথা বলতে পারি, রাজ্যপাল যদি তার বাজেট বক্তৃতায় এই কথা বলতেন যে কথা উনি বলেছেন, আমি আমার যে স্পিচ আছে আমার ডিবেটের সময়তে আমি সেই ডিবেট করব, আমি তাকে অপোজ করব, আমি তাকে অপোজ করে অপোজিশনের ভয়েস থেকে আমি অপোজ করব। আমি শুনি বিমল শঙ্কর নন্দর বক্তব্যটা শুনে নি। আমি একটাই কথা বলি, সেটা হচ্ছে সায়ন হয়তো জানে না, জেনেও ওগুলো বলে না, কেন বলে না আমি জানি না। সেটা হচ্ছে ত্রিপুরাতে যে সিভিক পোলটা হয়েছিল সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে ব্যাপকভাবে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছিল। তারপর যদি সবাই হেরে যায় তো আমরা কি করতে পারি? দ্বিতীয় কথা হচ্ছে যে অবশ্যই সিপিএম এর একটা দুঃখ আছে যে মিডিয়া হাউসগুলো কেন তাদের এত গুরুত্ব দেয় না, কেন বিজেপি সিপিএম কে গুরুত্ব, তৃণমূলকে গুরুত্ব দেয়। এখন সিপিএম কে যদি গুরুত্ব না দেয়, দুঃখ পেলে আমরা আর কি করতে পারি? কারণ মিডিয়া হাউসগুলো বোঝে যে রাজনৈতিক ভূমিকা কারা পালন করছে, তৃণমূল কংগ্রেস গণতন্ত্রকে ধ্বংস করছে, সেটাও একটা খবর। বিমলদা, এই বিষয়টা কি আপনারা অস্বীকার করতে পারেন? আজকে রাজ্যপালের বক্তৃতাটা হওয়ার পরে যদি আপনারা এটা যখন আপনাদের আলোচনায় বিতর্ক হতো তখন সেটার উপর যদি বক্তব্য রাখতেন, আমার কথা হচ্ছে যে রাজ্যপালের ভাষণের বিরোধিতা করা, আন্দোলন করা, এটা নতুন কিচ্ছু ঘটেনি। পশ্চিম বাংলার সমাজে যা যা ঘটছে তার একটা প্রতিফলন বিধানসভায় দেখা গেছে। এখান সদস্যরা প্রতিবাদ করেছেন, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে। আগামী দিনে অবশ্যই সবাই এটাকে অ্যাকসেপ্ট করবে। আমি দুটো কথা বলছি। এক, মিডিয়ার ফোকাসে থেকে মিডিয়ার মাধ্যমে রাজনীতি করা, এটা বাংলার বুকে আমরা প্রথম দেখেছি বিজেপির থেকে। তার কারণ খাতায় কলমে প্রধান বিরোধী দল কংগ্রেস, তারপরেই আসন বামেদের, কিন্তু গোটা রাজ্য জুড়ে প্রধান বিরোধী দলের তকমা পেয়ে গেল বিজেপি। কেন না, প্রতিদিন রাহুল সিনহা বসে বিকেলবেলা একটা করে প্রেস কনফারেন্স করতেন। আসলে আমরা মিডিয়া, যদিও বা মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, বিশাল বড় ভূমিকা তাদের, মিডিয়ার ফোকাসে বামপন্থীরা বেঁচে নেই। আর সেই কারণে 16 জন কমরেড যারা জেলের মধ্যে রয়েছেন তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা করছে, আনিসের হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা সেই লড়াইটা করছেন। আর আপনারা কি করছেন? আপনারা রাজ্যপালকে সামনে রেখে দাঁড়ান, রাজ্যপালকে সামনে রেখে রাজ্যপাল বনাম রাজ্য কাদা ছড়াছড়ি করতে চাইছেন। আপনি লিখে রাখুন, রাজ্যপাল যদি রাজনীতি করে থাকেন সেই কথাটা বলছি আমরা। রাজ্যপাল রাজনীতি করছেন সেই কথাটা সায়নও বলছেন, আপনিও বলছেন, আপনার দুজনের মধ্যে কোনো ফারাক নেই, একই কথা বলছেন। আমরা একটা টুইট করে রাজনীতি করেছেন, এটা তো সায়ন বললেন। আমি বলছি আপনাদের দুজনের মানে ঘাসফুসের বেশ, আমি একবার দেখি সিপিএম কি মনে করে বিজেপির এই যে বইটাকে আর কিচ্ছু হয়। বেশ, দেখি সায়নের বক্তব্য শুনি। বিজেপির কে কোথায় কি মিটিং করবে না করবে সেটা আভ্যন্তরীণ কথা, একদম শুরুতেই আমি একটা কথা পরিষ্কার ভাবে বলে দিতে চাই। কিন্তু 2 নাম্বার একটা বিষয় দেখুন, আপনি যদি বিজেপিকে অল ওভার দ্য কান্ট্রি যদি দেখেন, তারা একটা রেজিমেন্টেড পার্টি, যে গো বলার কথা আছে, তারা একটা রেজিমেন্টেড পার্টি, একটা রেজিমেন্টেশন মেনটেন করে। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার বুকে বিজেপি যখন বেড়ে উঠেছে, গরু ছাগলের মতো জনপ্রতিনিধি কেনা হয়েছিল, তার নাম দেওয়া হয়েছিল যোগদান মেলা, এবং আপনার জন্য মিসড কল খোলা হয়েছিল, আপনি মিসড কল দিলে আপনি সেই পার্টির মেম্বার। এখন আমরা দেখতে পারলাম তাবর নেতা হোয়াটসঅ্যাপ গ্রুপ লেফট করে যাচ্ছে, মানে আপনি পার্টি ছেড়ে চলে যাচ্ছে। আপনার নিশ্চয়ই মনে আছে শান্তনু ঠাকুরের কথা, যে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, যিনি বিজেপির এই সমস্ত কর্মী সমর্থকদেরকে নিয়ে যারা বিক্ষুব্ধ তাদেরকে নিয়ে আলাদা করে মিটিং করেছিলেন। আমি আপনাকে বলছি এসব আপনি ছেড়ে দিন। আপনাকে আমি খালি 2টো খবর দিয়ে রাখলাম। এক, যেদিনকে বিজেপি বন্ধ ডাকলো ভোট লুটের বিরুদ্ধে, সেই দিনকে সকালবেলা থেকে বন্ধ হচ্ছে, দুপুরের আগে শুভেন্দু অধিকারী বললেন হট করে বন্ধ ডাকা ঠিক হয়নি, আপনারা কিছুক্ষণ পরে উইথড্র করে নিন। গতকালের চিন্তন বইটাকে শুভেন্দু অধিকারী ছিলেন না। আমি আপনাকে বলছি ভরা পূর্ণিমার দিন অর্জুন সিং এর গোটা পরিবার তৃণমূলে চলে গেছে, সুনীল সিং সহ। আগামী অমাবস্যা, তারপরের পূর্ণিমা, আপনি দেখুন এই দুজন আগে নেতা আগে বিজেপিতে থাকে কিনা, তারপরে তো এই সব কিছু নিয়ে আলোচনা হবে। আবারও বলছেন যে রাজনীতি চলছে, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এখন বিজেপি থেকে থাকবে না থাকবে সায়নের অত চিন্তা করার কারণ নেই, বরং পশ্চিমবাংলায় যাতে অন্তত বিধানসভায় একটা আসন পায় সেই নিয়ে চেষ্টা করুক, কারণ নেই ওরা এবং আগামী দিনে আসবেও না, একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আগামী দিনে পশ্চিমবাংলায় বিজেপির পক্ষে আবার জনসমর্থন আসছে। 10ই মার্চ যাক, উত্তরপ্রদেশের নির্বাচন বা অন্যান্য রাজ্যে ফল প্রকাশে আমি শেষ করি।